আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা হচ্ছে ৩ টা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো। অ্যাজ এ বিগিনার আমরা এগুলো সম্পর্কে যদি জানি তাহলে হচ্ছে আমরা আমাদের ফিউচার ক্যারিয়ার পাথ সম্পর্কে কিছুটা আইডিয়া রাখতে পারবো। ঠিক আছে? যে কোন সেক্টরগুলোতে কি ধরনের কাজ হচ্ছে। সো আমাদের আজকের টপিক হচ্ছে ডেটা সায়েন্স, ডেটাবেস অ্যান্ড বিগ ডেটা। অ্যান্ড আমরা পুরা স্লাইডটাকে ৪ টা ভাগে ভাগ করছি। ১ম হচ্ছে আমরা ডেটা সায়েন্স এটা পড়বো। দেন হচ্ছে আমরা ডেটাবেসেস পড়বো। এরপরে বিগ ডেটা পড়বো, যে ৩ টা টাইটেলে আছে। অ্যান্ড সবার শেষ হচ্ছে ভিজুয়ালাইজেশন সম্পর্কে একটু জানবো। অ্যান্ড এই ভিজুয়ালাইজেশনটা মূলত ইম্পোর্টেন্ট হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড বিগ ডেটার জন্যে। ওকে? সো এই ভিজুয়ালাইজেশন পার্টটা আমরা এক্সট্রা এড করেছি এখানে। সো চলেন শুরু করা যাক। সো আমরা হচ্ছে কি কভার করতেছি? ডেটা সায়েন্স, ডেটাবেস, বিগ ডেটা, ডেটা ভিজুয়ালাইজেশন অ্যান্ড সবার শেষে কয়েকটা এমসিকিউ থাকবে। অ্যান্ড ইম্পোর্টেন্ট নোটিস হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আপনাদের এইটার উপরে একটা সুন্দর একটা নোটস পিডিএফ আপনাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন অ্যান্ড এই স্লাইডটাও পেয়ে যাবেন। সো লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে হচ্ছে আপনারা এটা কালেক্ট করে নিবেন। ওকে? সো চলেন শুরু করি আমরা। সো সর্বপ্রথম পোরশন হচ্ছে ডেটা সায়েন্স। সো ডেটা সায়েন্স কি? আমরা যদি একটু ফর্মাল ডেফিনিশনে যাই, ডেটা সায়েন্স ইজ অ্যান interdisciplinary field that combines domain expertise, programming skills, and knowledge of mathematics and statistics to extract meaningful insight from data. অর্থাৎ ডেটা থেকে মিনিংফুল কোনো ইনসাইটস বের করাকে আমরা বলতেছি কি ডেটা সায়েন্স। অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের সাহায্য করে কি ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ওকে? অ্যান্ড ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এর থ্রুতে আমরা কিভাবে ডেটা থেকে বের করব? প্রোগ্রামিং স্কিল আমার এখানে লাগবে। হ্যাঁ? অ্যান্ড এগেইন ডোমেইন এক্সপার্টিস কেন আসছে? কারণ এই যে ডেটা সায়েন্স যে ফিল্ডটা, এই ফিল্ডটা এতটাই ভাস্ট যে কারো পক্ষে সকল ধরনের ডেটা থেকে মিনিংফুল ইনসাইটস বের করা সম্ভব না। লাইক কোন একটা ব্যক্তি সে হয়তোবা লেটস সে সে মেডিকেল ফিল্ড নিয়ে স্টাডি করতেছে বা রিসার্চ করতেছে। সো ইন দিস কেস তার ডোমেইন এক্সপার্টিস থাকবে কি? তার ডোমেইন হচ্ছে মেডিকেল ফিল্ড বা হেলথ কেয়ার অথবা কম্পিউটার ভিশন রিলেটেড যে টাস্ক আছে সেইগুলা। এখন আমি যদি বলি একজন বিজনেস অ্যানালিস্ট যে কিনা হচ্ছে একটা হচ্ছে সুপার শপের ডেটা এনালাইসিস করে, তার ক্ষেত্রে আমি যদি এই ডোমেইন এক্সপার্টিস চাই তাহলে কিন্তু হবে না। তাহলে এই সুপার শপের যে হচ্ছে বিজনেস অ্যানালিস্ট আছে যে কোন প্রোডাক্টের উপর ছাড় দেওয়া উচিত, কোন প্রোডাক্টটা আমার রিমুভ করা উচিত, কোন প্রোডাক্টটা মার্কেটে হাইপে আছে। এই জিনিসগুলো এনালাইসিস করার জন্য যে পারসনসকে আমি নিবো, তার অবশ্যই ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রামিং স্কিল থাকতে হবে। বাট ডোমেইন এক্সপার্টিসটা কিন্তু তার ওই আগের পারসনের মতো হইলে হবে না। তার ডোমেইন এক্সপার্টিস থাকবে হচ্ছে কি মার্কেটিং বা মার্কেট রিলেটেড বা বিজনেস রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে সেইখানে। সো ডোমেইন এক্সপার্টিস ম্যাটার্স। সো আমরা যদি এখানে আরেকটু দেখি যে ইট ইউজেস অ্যাডভান্সড অ্যালগরিদমস অ্যান্ড সিস্টেমস টু এনালাইজ লার্জ অ্যামাউন্ট অফ ডেটা বোথ স্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার্ড। স্ট্রাকচার্ড আনস্ট্রাকচার্ড একটু পরে দেখতেছি, নেক্সট স্লাইডে আছে। অ্যান্ড এটা থেকে আমরা কি ধরনের হচ্ছে অ্যাকশন নিতে পারি সেটা আমাকে বলে। ওকে? আচ্ছা। সো আপাতত আমরা এগুলো স্কিপ করে নেক্সট স্লাইডে যাই। আমাদের যা স্কিপ করছি সব সামনের দিকে ভাস্টলি আছে। সো আমি স্কিপ করতেছি। সো আমাদের হচ্ছে আমাদের ডেটা বিভিন্ন ধরনের হতে পারে। আমাদের ডেটা বিভিন্ন ধরনের হতে পারে। সো প্রাইমারিলি আমরা ৩ টা ভাগে ভাগ করতেছি। ১ম টাকে আমরা বলতেছি স্ট্রাকচারড ডেটা। স্ট্রাকচারড ডেটা বলতে আমরা বুঝাই টেবুলার যেসব ডেটা আছে আরকি। লাইক CSV ফাইল, এক্সেল ফাইল এগুলো সবাই কি স্ট্রাকচারড ডেটা, কলাম এবং রো আকারে ডেটাগুলো রিপ্রেজেন্ট করা থাকে। এইজন্য এগুলো একটা স্ট্রাকচার মেইনটেইন করে সো দ্যাট এই ধরনের ডেটাকে আমরা স্ট্রাকচারড ডেটা বলতেছি। আবার আমি যদি এখানে ডেফিনিশনটা দেখি ক্লিয়ারলি ডিফাইন্ড ডেটা টাইপস, যে আমাদের এই রো টেবিলের সেলগুলাতে কি ধরনের ডেটা বসবে। 1 বসবে নাকি A বসবে? মানে লেটার বসবে নাকি কোনো ক্যারেক্টার বসবে? আর লেটার বসলে সেটা কি ভগ্নাংশ সংখ্যা হবে নাকি পূর্ণ সংখ্যা হবে? এগুলো সবকিছু আমাদের স্ট্রাকচারড ডেটাতে ডিফাইন্ড করা থাকে। আচ্ছা। এরপর আমাদের আসা হচ্ছে আনস্ট্রাকচারড ডেটা। অ্যান্ড আনস্ট্রাকচারড ডেটা কারা? আনস্ট্রাকচারড ডেটা হচ্ছে লাইক ভিডিও, তারপর হচ্ছে আমাদের ইমেজ যেইগুলা আছে এরা সবাই হচ্ছে আনস্ট্রাকচারড ডেটা। আনস্ট্রাকচারড ডেটা কারণ আমাদের প্রত্যেকটা ইমেজের কথা যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা ইমেজ কিন্তু আমরা জানি পিক্সেল দ্বারা গঠিত। হ্যাঁ? আপনারা হয়তোবা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। লাইক আমি যদি হচ্ছে যাই যে আমি একটা 28 into 28 পিক্সেল ইমেজ যদি আমি দেখি, আ পিক্সেল ইমেজ যদি দেখি তাহলে এরকম দেখতে একটা ইমেজ হবে। ঠিক আছে? এই যে দেখেন এগুলো এটা সম্ভবত একটা 28/28 পিক্সেলের একটা ইমেজ। এখন এই যে পিক্সেলের যে ইমেজটা আপনি দেখতেছেন, এই পিক্সেলের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যালু আছে। কম্পিউটার অ্যাকচুয়ালি যেকোনো ইমেজকে তার ভিতরে স্টোর করে কিভাবে সেটার সাপেক্ষে আমরা তাকে স্ট্রাকচারড বা আনস্ট্রাকচারড বলতেছি। তাই না? সো চলেন এটা একটু আমরা এখানে যদি পেস্ট করতে পারবো কি? না। তাহলে এখানে হচ্ছে আমরা একটু দেখি যে এই যে এটাকে যখন সে স্টোর করবে তখন এই যে এই ছোট্ট, ছোট্ট বক্সে দেখেন এটা রেড কালার। রেড কালারের জন্য সে এক ধরনের নাম্বার স্টোর করবে। হোয়াইট কালারের জন্য এক ধরনের করবে। আবার রেড এর জন্য এক ধরনের করবে। ব্লাক এর জন্য এক ধরনের করবে। সো কোথায় কোন ধরনের নাম্বার স্টোর করতেছে এইটা কিন্তু হচ্ছে কি আমাদের এখানে কোনো স্ট্রাকচার মেইনটেইন করতেছে না যে না এই কলামে যেসব পিক্সেল আছে সবাই সাদা, এই কলামে যারা আছে সবাই লাল, এই কলামে যারা আছে সবাই ব্লাক এরকম তো না, তাই না? অথবা আমি যদি আরেকটু কমপ্লেক্স স্ট্রাকচার এর দিকে যাই, হ্যাঁ? যে আ আ ইন অ্যারে ইন অ্যারে ঠিক আছে? লাইক আমি যদি এরকম কোনো ইমেজের ক্ষেত্রে চিন্তা করি, এরকম একটা ইমেজের ক্ষেত্রে আমাদের সব জায়গায় কিন্তু হচ্ছে পিক্সেলের ভ্যালুও নাই। লাইক এই পিক্সেলের যে ভ্যালুটা হবে, এই পিক্সেলটা একটু অফ হোয়াইট বা গ্রে টাইপের। এই পিক্সেলের যে ভ্যালু হবে, এই পিক্সেলের সেম ভ্যালু হবে না, এই পিক্সেলের সেম ভ্যালু হবে না, এই পিক্সেলের সেম ভ্যালু হবে না। তাই না? সো এই ধরনের আমরা এই ধরনের ডেটাকে কি বলতেছি? এই ধরনের ডেটাকে আমরা বলছি আনস্ট্রাকচারড ডেটা। অ্যান্ড এগুলো সবগুলাই কম্পিউটারে স্টোর হয় কিন্তু কম্পিউটারে কিন্তু ইমেজ ডিরেক্টলি স্টোর হয় না। কম্পিউটারে ইমেজ কি করে? ইমেজকে হচ্ছে একটা নাম্বারের অ্যারেতে কনভার্ট করে দেন ইমেজটা সে স্টোর করে। এই যে এখানে দেখেন এটা একটা বিড়ালের ইমেজ। বিড়ালের ইমেজ হিসেবে সে হচ্ছে কিন্তু এটাকে সেভ করতেছে না। সে কিন্তু সেভ করতেছে বিড়ালের ইমেজের প্রত্যেকটা পিক্সেলের যে ভ্যালু আছে এই যে এই পিক্সেল বেশি ডার্ক এজন্য 157, এই পিক্সেল 153, এই জায়গার পিক্সেল দেখেন হোয়াইট, এগুলা পিক্সেল কি হোয়াইট, মাঝখানের দিকের পিক্সেলের মান দেখেন কিন্তু বেশি আছে। ঠিক আছে? সো এই যে বিষয়টা এইভাবে কিন্তু কম্পিউটারের ভিতরে স্টোর হচ্ছে জিনিসগুলা। হ্যাঁ? সো আমাদের এখানে কি কোনো স্ট্রাকচার আছে? আমি কি বলতে পারবো এই লাইনের সবগুলার মান কত বা এই লাইনের সবগুলার মান কত? না। সো এই ধরনের ডেটাকে আমরা বলছি আনস্ট্রাকচারড ডেটা। সো সেম ভাবে ইমেজ যদি আনস্ট্রাকচারড হয় অবশ্যই আমাদের পিডিএফ এর ভিতরে অনেক ধরনের ডেটা থাকতে পারে। সেগুলো আনস্ট্রাকচারড ভিডিও, এগুলো আনস্ট্রাকচারড ইমেইল, আনস্ট্রাকচারড।
সেমি স্ট্রাকচার্ড কারা? JSON অ্যান্ড XML ফাইল। আমি যদি JSON ফাইল ফরম্যাট আপনাকে দেখাই তাহলে এটার মধ্যে স্ট্রাকচার্ডও আছে আবার আনস্ট্রাকচার্ড টাইপও আছে কিছুটা। এজন্য এটাকে আমরা বলি সেমি স্ট্রাকচার্ড। লাইক এগুলো হচ্ছে আমাদের একেকটা JSON ফাইল। হ্যাঁ? এগুলো JSON ফাইল। ওকে? আচ্ছা। এরপর যদি আমরা যাই, আমরা হচ্ছে আ এখান থেকে সেমি স্ট্রাকচার্ড এর পরে যদি আমরা যাই, আমাদের আরো আছে টাইম সিরিজ ডেটা। টাইম সিরিজ ডেটা হচ্ছে কি টাইমের সাপেক্ষে প্রত্যেকটা একটু একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পরপর যে ডেটাগুলো কালেক্ট করা হয়, সে ধরনের ডেটাকে আমরা বলি টাইম সিরিজ ডেটা। ডেইলি ডেটা পয়েন্টস কালেক্টেড ইন a sequence at successive evenly spaced points in time। হ্যাঁ? আপনার এখন নিচ্ছেন ৫ মিনিট পরে নিচ্ছেন, আবার হচ্ছে যে ৮ মিনিট এভাবে কিন্তু আনইভেন টাইম না। আমি বললাম এখন একবার নিব, ৫ মিনিট পরে একবার নিব, ৫ মিনিট পরে আবার নিব, তারপর ৫ মিনিট পরে আবার, তারপর ৫ মিনিট পরে আবার। এই ধরনের যে ডেটা সেগুলোকে আমরা বলি টাইম সিরিজ ডেটা। টাইম সিরিজ ডেটা কোনগুলো? লাইক ওয়েদার ফরকাস্টিং। আপনার গতকালকের ওয়েদার কি ছিল? তার আগের দিনে কি ছিল? তার আগের দিনে কি ছিল? তার মানে কি? আমি ঠিক ২৪ ঘন্টার আগের ডেটাগুলো রেকর্ড করতেছি। কিন্তু আমি টাইম ইন্টারভাল কিন্তু ২৪ ঘন্টা। এটা কিন্তু কোনো সমস্যা না। টাইম ইন্টারভাল সেম আছে। সো এই ধরনের ডেটা হচ্ছে টাইম সিরিজ ডেটা। অথবা আমি স্টক মার্কেটের কথা চিন্তা করতেছি যে প্রত্যেক সেকেন্ডে আমি স্টক মার্কেটের ডেটা এনালাইসিস করব। প্রত্যেক সেকেন্ডের আমার ডেটা দরকার যাতে আমি কি একটা ভালো একটা আউটপুট পাই। সো ইন দিস কেস এই যে ডেটাটা স্টক মার্কেটের এটা কিন্তু একটা টাইম সিরিজ ডেটা যেটা টাইমের উপর ডিপেন্ডেন্ট যে এইটার আগে এইটা আসছে। ওকে? সেটা বলছে ডেইলি স্টক প্রাইসেস, আওয়ারলি টেম্পারেচার রিডিং অথবা আমাদের ডেইলি টেম্পারেচার রিডিং। অ্যান্ড টাইম সিরিজ ডেটার একটা গুরুত্বপূর্ণ আমিও যদি আপনাকে এখানে দেখাই, এটা হচ্ছে ড্রিমটি। এটা একটা ডেটা সেট। একটা ১০০ জন সম্ভবত মানুষের ডেটা এখানে আছে। CSV ডেটা মানে আ একটা হচ্ছে এক্সেল ফাইল আছে অ্যান্ড এই এক্সেল ফাইলটার সাইজ হচ্ছে ১০০ জিবির উপরে সম্ভবত। আমার যতদূর মনে আছে এটা 100 জিবির উপরে। অ্যান্ড এটাতে অ্যাকচুয়ালি যেটা করা হয়েছিল সেটা হচ্ছে এরকম যে একটা মানুষ ঘুমাইছে ৬ ঘন্টার জন্যে এবং প্রত্যেক ৬ মিলিসেকেন্ড পর তার বিভিন্ন ধরনের ফিজিক্যাল ডেটা কালেক্ট করা হয়েছে। তার হার্ট রেট থেকে শুরু করে তার ডায়াস্টোলিক প্রেশার থেকে শুরু করে সবকিছু প্রেজার করা হয়েছে প্রত্যেক ৬ মিলিসেকেন্ড পর। সো এটা একটা খুবই একটা মানে হিউজ একটা ডেটা সেট যে আপনি হয়তোবা একটা এক্সেল ফাইলের সাইজ সর্বোচ্চ ১০ এমবি, ১৫ এমবি, ১০০ এমবি পর্যন্ত দেখছেন। বাট এইখানে ৬ ঘন্টার একটা পেশেন্টের ডেটাই হচ্ছে একেকটা ১.৪ জিবি বা 2 জিবি, 1 জিবি পর্যন্ত হয়ে আছে। সো কতটা বড় ফাইল। ইভেন আপনি যদি এই ডেটা সেটটা সামহাউ ডাউনলোড করেন, ডাউনলোড করে একটা পেশেন্টের ডাউনলোড করে আপনি হচ্ছে আপনার যে ডেডিকেটেড যে হচ্ছে আপনার কম্পিউটার, সেই কম্পিউটারে যে এক্সেল ফাইল আছে, এক্সেল এর থ্রুতে এক্সেল ফাইল আপনি খুলতে পারবেন না। এতটাই বড় ডেটা আছে এইখানে। এতগুলা রো আছে এইখানে। সো এই ধরনের ডেটা কিন্তু আমাদের আছে। আমরা বিগ ডেটাতে এই ধরনের কেসগুলো একটু পরে স্টাডি করব। এরপর আসে স্প্যাশিয়াল ডেটা। স্প্যাশিয়াল মানে হচ্ছে লোকেশন সেনসিটিভ, লোকেশনের উপরে। যেমন জিপিএস থেকে জিপিএস কোঅর্ডিনেটস, স্যাটেলাইট ইমেজ, ডিজিটাল ম্যাপস যে আপনি জানতে চাচ্ছেন যে ট্রাফিকের মুভমেন্ট আপনি জানতে চাচ্ছেন যে আগামীকালকে সকাল ৮ টায় ফার্ম গেটের কোন জ্যাম হবে কিনা? এখন এই ডেটাটাকে এনালাইসিস করতে গেলে আপনার কোন ধরনের ডেটা লাগবে? তাহলে এইটাকে এনালাইসিস করতে গেলে একই সাথে আপনার স্প্যাশিয়াল ডেটা অ্যান্ড টাইম সিরিজ ডেটা ২ টাই লাগবে। ঠিক আছে? যে কোন দিক থেকে কোন দিকে মুভ হচ্ছে। অর্থাৎ কারগুলার জিপিএস লোকেশন রিয়াল টাইম এর লাগবে এবং প্রিভিয়াস ডে গুলাতে আপনার কিরকম পারফর্ম ছিল, কিরকম জ্যাম ছিল এই ২ টাই লাগবে। আপনি টাইম সিরিজ ডেটা দিয়ে শুধু করে ফেলতে পারবেন। বাট আপনার স্প্যাশিয়াল ডেটা থাকলেও আপনার এক্ষেত্রে সুবিধা হবে। যদি কিনা আমার কোন দেখা যাচ্ছে কোন একটা অ্যাক্সিডেন্ট হইছে অথবা আমাদের ওই দিক দিয়ে কোনো মুভমেন্ট নাই। কোনো মুভমেন্ট না এটা আপনি বুঝবেন কিভাবে? স্প্যাশিয়াল ডেটা থেকে। ওকে? আচ্ছা এরপর আসে গ্রাফ ডেটা। গ্রাফ ডেটা কিছুই না। গ্রাফ ডেটা হচ্ছে লেটস সে গ্রাফ জিনিসটা হচ্ছে এরকম যে এরকম আপনি চিন্তা করেন এরকম বেশ কয়েকটা নোড আছে। প্রত্যেকটা নোডে বেশ কিছু ইনফরমেশন আছে। হ্যাঁ? Facebook বা আদার্স যেসব সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেখানে গ্রাফ ডেটা ইউস করা হয়। কেন? কারণ ধরে নেন এটা হচ্ছে আপনি পারসন 1, এটা ধরে নিচ্ছি পারসন 2, এটা পারসন 3, পারসন 4 আপনারা সবাই Facebook এ ফ্রেন্ড হিসেবে আছেন। এখন মিউচুয়াল কানেকশন কিভাবে আপনি বুঝবেন যে PHP5 এর সাথে আপনি হচ্ছে এটা। আপনি চাচ্ছেন যে P2 এর সাথে আপনার কয়জন মিউচুয়াল কানেকশন আছে দেখেন। P2 হ্যাঁ? এখন P2 এ কার সাথে কানেক্টেড আছে? A এর সাথে কানেক্টেড আছে আর ৩ এর সাথে কানেক্টেড আছে। আর কারো সাথে কানেক্টেড আছে? না। তার মানে এ কানেক্টেড আছে শুধুমাত্র A এর সাথে and ৩ এর সাথে। A কি ৩ এর সাথে কানেক্টেড আছে? না। তার মানে ২ এবং A এর মিউচুয়াল কোনো ফ্রেন্ড আছে? নাই। সো এইভাবে আরকি। ফ্রেন্ডস কানেকশন অন সোশ্যাল নেটওয়ার্ক। এগুলো আরো পরে আপনারা হয়তোবা ডেটা স্ট্রাকচার এ গেলে এগুলো আরো ভালো মতো ভিজুয়ালাইজ করতে পারবেন। ওকে। এরপর আমরা আসি যে আমরা এই যে ডেটা বলতেছি এই ডেটাগুলো আমরা পাবো কোত্থেকে? তাই না? যে ডেটা সোর্স কোথায়? ডেটা সোর্স মাল্টিপল জায়গায় হইতে পারে। তার আগে আমরা বলি যে ডেটাকে আমরা ইনিশিয়ালি ২ ভাগে আমরা ভাগ করি। একটাকে বলি প্রাইমারি ডেটা আর একটাকে বলি সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা হচ্ছে যে আমি কোনো একটা স্পেসিফিক টাস্কের জন্য ডিরেক্ট আমি ডেটা কালেক্ট করলাম। যে আমি জানতে চাচ্ছি যে আ চট্টগ্রামের কোনো একটা এলাকায় আ শিক্ষার হার কত? আমি একটা সার্ভে করতে চাচ্ছি। এজন্য আমি কি করলাম? আজকে ঢাকা থেকে হচ্ছে টিকিট কেটে চট্টগ্রাম গেলাম। চট্টগ্রাম যেয়ে আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে কি করলাম? ডেটা নিলাম। এইটাকে আমি বলতেছি প্রাইমারি ডেটা যেটা হচ্ছে কি আমি ডিরেক্টলি যেয়ে ইউজারের কাছ থেকে নিয়ে আসলাম। এটাকে বলছি প্রাইমারি ডেটা। ওকে। অ্যান্ড আমি আমার কাজ করার পরে আমি কি করলাম? পাবলিকের জন্য আমি কি করলাম? উন্মুক্ত করে দিলাম। যে অন্য কেউ যদি এখান থেকে কোনো একটা কিছু ইন্টারপ্রেট করতে চায়, তাহলে সে করতে পারবে। এজন্য আমি কি করলাম? এটাকে অনলাইনে পাবলিক করে দিলাম। তাহলে অনলাইনে পাবলিক করে দিলাম আমার প্রাইমারিটাকে। ওই ডেটা সেটটা আমার কাছে প্রাইমারি। বাট ওই ডেটা সেটটাকে সামওয়ান যদি ডাউনলোড করে সে যদি কোনো কাজ করে তাহলে ওই ডেটা সেটটা যে ডাউনলোড করছে তার কাছে হবে সেকেন্ডারি ডেটা সেট। কারণ সে ওইটা নিজে যেয়ে কালেক্ট করেনি। ওকে? আচ্ছা। এরপর আসি আমরা ডেটা সোর্স এ। ডেটা সোর্স হচ্ছে আমাদের কয়েক প্রকার আছে লাইক ইন্টারনাল সোর্স। ইন্টারনাল সোর্স বলতে লেটস সে হচ্ছে আপনি একটা বিজনেস অ্যানালিস্ট। এবং আপনি বিজনেস অ্যানালিস্ট আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানির সেলস রেকর্ড বা যেটাই বলেন সব রেকর্ড গুলাকে ঘেঁটে একটা কি উপাত্ত বের করা যে নেক্সট মান্থে আমাদের কি করা উচিত? আমাদের কি এই মান্থে ভুল ছিল সেইগুলা। তাই তো? সো আপনি এই ডেটাগুলা কই পাবেন? এই ডেটাগুলো অবশ্যই আপনার নিজের কোম্পানি থেকেই নিচ্ছেন, তাই না? তাহলে আপনার ইন্টারনাল জিনিসগুলো আপনার লাগতেছে। এটাই বলছে এখানে এন্টারপ্রাইজ ডেটাবেজ, এইচআর সিস্টেম, সেলস অ্যান্ড ইনভেন্টরি লগস। ঠিক আছে? যে আপনার কোম্পানির ভিতরের জিনিসই আপনার লাগতেছে। আপনাকে বাইরে যাইতে হইতেছে না। সো ইন্টারনাল সিস্টেম থেকে আপনি ডেটা পাইতে পারেন। সেন্সর অর IoT ডিভাইসেস যেমন আপনি যদি হচ্ছে লেটস সে এখন কোনো একটা এরিয়ার
প্রত্যেক ১০ মিনিট পর আপনি টেম্পারেচার মেজার করতে যাচ্ছেন। সো ইন দিস কেস আপনি কি করলেন? একটা থার্মোস্ট্যাট বা একটা ডিজিটাল থার্মোমিটার আপনি এখানে নিয়ে বসালেন। সো ইন দিস কেস এইটা হচ্ছে আপনার কি আরেকটা ডেটা কালেকশনের ডিভাইস, সেন্সর অথবা IoT ডিভাইস। ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের ওয়েব এপিআইস। ওয়েব এপিআইস এর থ্রুতে আমাদের কি হয়? লাইক রেস্ট এপিআই। এপিআই কি? এপিআই আচ্ছা এপিআই এর দিকে না যাই। আপনারা হয়তোবা জানেন। যদি না জানেন একটু গুগল করে নিন। ওকে? সো এপিআই কিছুই না। এপিআই হচ্ছে আমাদের একটা ওয়েটার এর মতো কাজ করে। হুম? যে লেটস হচ্ছে আপনি এখানে বসে আছেন। আপনি হচ্ছে একটা রেস্টুরেন্টে গেছেন। আপনি এখানে বসে আছেন। রেস্টুরেন্টের টেবিলে। এখানে কিচেন। আপনি কি নিজে যেয়ে কিচেন থেকে ডেটা খাবার নিয়ে আসবেন? অ্যান্সার হচ্ছে না। আপনি কি করবেন? ওয়েটারকে ডাক দিবেন। ওয়েটার আপনার কাছে আসবে, আপনার কাছ থেকে অর্ডার নিয়ে যাবে, অর্ডার নিয়ে এখানে নিয়ে আসবে। সো এই ওয়েটারটাই হচ্ছে এপিআই। সো আমরা এপিআই থেকেও, ওয়েব এপিআই থেকেও কি করতে পারি? ডেটা কালেক্ট করতে পারি। ওকে? আচ্ছা। এরপর পাবলিক ডেটা সেট। ওই যে শুরুতে বললাম যে সামওয়ান সে হচ্ছে নিজে যেয়ে কালেক্ট করছে। ধরে নেন আপনি চাইতেছেন যে ঢাকা মেডিকেল কলেজে যেসব ঢাকা মেডিকেলে যেসব রোগীরা আসে তাদের ক্যান্সারের পেশেন্টস গুলার ডেটা আপনি এনালাইসিস করে কোনো একটা প্যাটার্ন বের করতে চাচ্ছেন। এজন্য আপনি ঢাকা মেডিকেলে গেলেন যে তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে বা সাম ফর্মালিটিস মেইনটেইন করে ডেটাগুলা নিলেন। তাহলে ওইটা হচ্ছে আপনার জন্য প্রাইমারি ডেটা সেট। ওকে? অ্যান্ড আফটার দ্যাট আপনি কি করলেন? ওই ডেটা সেটটাকে উন্মুক্ত করে দিলেন। তখন ওই উন্মুক্ত করা ডেটা সেট অন্য কেউ হচ্ছে কি করলো? এটাকে অ্যাক্সেস করে সে হচ্ছে নতুন একটা প্যাটার্ন বের করার চেষ্টা করলো। সো তার জন্য এটা হচ্ছে সেকেন্ডারি ডেটা সেট এবং এই যে যেখানে আমরা উন্মুক্ত করে দিচ্ছি সেগুলোকে আমরা বলি পাবলিক ডেটা সেট। ওকে? লাইক আমি যদি আপনাদের দেখাই এটা হচ্ছে একটা পাবলিক ডেটা সেট। যদিও এটা হচ্ছে আমাদের পাবলিক ডেটা সেট না। এটা হচ্ছে আমাদের একটা এগ্রিমেন্ট আছে, একটা কোর্স করতে হয় তারপরে এই ডেটা সেটের অ্যাক্সেস দেয়। আমি যদি আপনাকে কয়েকটা প্ল্যাটফর্ম দেখাই লাইক Kaggle, হ্যাঁ? Kaggle এ যদি আপনি যান, Kaggle এ গেলে আপনি বিভিন্ন ধরনের ডেটা সেট আপনি এখানে পাবেন। সো এই Kaggle এটা হচ্ছে একটা পাবলিক ডেটা সেট। আপনি এগুলা একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। লাইক এখানে প্রচুর পরিমাণে ডেটা সেট আপনার আছে। ওকে? আচ্ছা। এরপর যদি আমরা দেখি আমাদের ওয়েব স্ক্র্যাপিং। ওয়েব স্ক্র্যাপিং কি? যে ওয়েবসাইট থেকে কোনো একটা কিছু সার্চ করছেন, করে হচ্ছে আপনি ইনফরমেশন গুলাকে গ্যাদার করতে যাচ্ছেন। লেটস সে আপনি চাচ্ছেন যে আপনি হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটির প্রফেসরসদের ইমেইলকে হচ্ছে আপনি কালেক্ট করতে চাচ্ছেন। সো আপনি কি করতে পারেন? সিম্পলি আপনার Chrome এর বিভিন্ন এক্সটেনশন আছে। লেটস সে আপনি লিখলেন যে ওয়েব স্ক্র্যাপিং এক্সটেনশন। তাহলে এই যে দেখেন এই যে এখানে চলে আসছে ওয়েব স্ক্র্যাপার। হ্যাঁ? এখন আপনার জাস্ট কি করতে হবে? এই স্ক্র্যাপারটা আপনার হচ্ছে Google Chrome এ এড করে নিতে হবে। এড করে নেওয়ার পরে যখন আছে আপনি এখানে কোনো একটা কিছু সার্চ করবেন। সার্চ করার পরে কিন্তু হচ্ছে আপনি কি করতে পারবেন? আপনি চাইলেই ওই সার্চ রেজাল্ট এ যত ইমেইল আসবে সবগুলাকে কিন্তু আপনি হচ্ছে কালেক্ট করে নিতে পারবেন। ওকে? ওয়েব স্ক্র্যাপার কি? না ওয়েব স্ক্র্যাপার না। ইমেইল স্ক্র্যাপার হবে সম্ভবত এই ইমেইলের জন্য যদি আপনি করেন। হ্যাঁ? ইমেইল স্ক্র্যাপার। সো আপনি এটাকে এক্সটেনশন আপনার Chrome এ এড করার পরে আপনি জাস্ট যেটা সার্চ দিবেন ওই রেজাল্ট ওই Google সার্চের রেজাল্টে যত ইমেইল আসবে সবগুলো আপনার এখানে একটা এক্সেল শিটে কি হয়ে যাবে? এড হয়ে যাবে। সো আপনি কিন্তু ডেটা কালেক্ট করতেছেন। ওকে? সো এগুলো সবগুলো হচ্ছে আপনার ডেটা সেট। সরি ডেটা কালেকশনের সোর্স। ক্রাউড সোর্সড ডেটাস বলতে Wikipedia, Reddit বা YouTube এর কমেন্ট থেকে কয়েকদিন আগে হচ্ছে যে কি একটা গবেষণা হইছে হিরো আলমের উপরে আপনারা হয়তোবা জানেন। হ্যাঁ? YouTube এর কমেন্ট থেকে। ঠিক আছে? সো সিটিজেন সায়েন্স প্ল্যাটফর্মস এগুলো সবকিছুই হচ্ছে কি আমাদের ডেটার সোর্স। ওকে? এরপর যদি আমরা দেখি যে আমাদের ডেটা সায়েন্স প্রসেস। যদিও এখানে অনেকটা পয়েন্ট বেশি আছে, বাট আমি এটাকে একটু সামারাইজ করে পরের ফিগারটাতে যাচ্ছি। ডেটা সায়েন্স প্রসেস আমি একটা গল্প বলব, জাস্ট আপনি শুনবেন, আপনার কিচ্ছু মুখস্থ করতে হবে না। ওকে। সো সর্বপ্রথম হচ্ছে আপনার ধরে নেন আজকে মন চাইছে কিছু একটা খাইতে। ওকে? আপনার ধরে নেন না সরি, আপনার কোন কিছু খাইতে মন চাইতেছে না। ওকে? কোন কিছু খাইতে মন চাইতেছে না বা আপনার শরীর খারাপ। এখন আপনার শরীর ভালো কিভাবে হবে? এইটার আপনার সলিউশন খুঁজতেছেন আপনি। ওকে? আপনার শরীর খারাপ, আপনার শরীর ভালো কিভাবে হবে? এইটার সলিউশন আপনি খুঁজতেছেন। এখন সলিউশন আপনি প্রবলেম আইডেন্টিফাই করছেন যে আপনার শরীর খারাপ। ওকে? এখন আপনাকে খুঁজতে হবে যে কেন খারাপ? সো আপনি খুঁজতে দেখলেন যে একটা অবাস্তব কারণ যে আপনি অনেকদিন মাছ খান না, এজন্য আপনার শরীর খারাপ। তাহলে আপনি মাছ খান না, এজন্য আপনার শরীর খারাপ। সো আপনি কিন্তু হচ্ছে ১ম যে স্টেপটা ডেটা সায়েন্স প্রসেস এর সেটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন। সো আপনি প্রবলেম আইডেন্টিফিকেশন করে ফেলছেন। ওকে? আইডেন্টিফিকেশন। যেটাকে আমরা বলি হচ্ছে বিজনেস আন্ডারস্ট্যান্ডিং ও বটে বিজনেসের পারপাস থেকে। সো প্রবলেম আমাদের আইডেন্টিফিকেশন হয়ে গেছে। এখন 2nd স্টেজে কি আপনাকে এখন ভাবতে হবে যে আপনার এই প্রবলেমকে সলভ করতে পারে কোন মাছটা? হ্যাঁ, আপনার তো যেকোনো মাছ তো হয়তোবা আপনার ভালো নাও লাগতে পারে। লেটস সে আপনার চিংড়ি খাইতে মন চাইতেছে অথবা ইলিশ খাইতে মন চাইতেছে, তাই না? সো আপনাকে জানতে হবে যে এটা আপনার যে ক্রেভিংস আছে এটাকে আপনি ফুলফিল করবে কোন ধরনের মাছ বা ডেটা। সো সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে? ডেটা কালেক্ট করতে হবে। কি করতে হবে? ডেটা কালেক্ট করতে হবে। আপনার যদি ইলিশ মাছ খাইতে মন চায় তাহলে বাজারে যান অ্যান্ড ইলিশ মাছকে কি করেন? কালেক্ট করে নিয়ে আসেন। ওকে? ডেটা কালেকশন। সো সর্বপ্রথম প্রবলেম আইডেন্টিফিকেশন তারপর ডেটা কালেকশন। এখন ইলিশ মাছ নিয়ে এসে বাসায় এসে কি আপনি রান্না করা শুরু করবেন? কখনোই না। তাহলে তো আপনি খাইতেই পারবেন না, তাই না? তাহলে আপনাকে কি করতে হবে? ডেটা কালেক্ট করার পরে কালেক্টেড ডেটাটাকে বা কালেক্টেড মাছটাকে ভালোমতো বাসায় নিয়ে এসে পরিষ্কার করতে হবে, ভালোমতো ধুইতে হবে, তাই না? তাহলে আপনাকে কি করতে হচ্ছে? ওইটাকে প্রিপেয়ার করতে হচ্ছে। অর্থাৎ ডেটা প্রিপারেশন করতে হচ্ছে। এখন ডেটা প্রিপারেশন ছাড়া যদি আপনি রান্না করতে যান, তাহলে অবশ্যই আপনার রান্না খারাপ হবে। কারণ আপনি মাছ নিয়ে আসছেন, নাড়িভুড়ি কিছু না ফেলায় আপনি কি করছেন? ওইটাকে রান্নায় তুলে দিছেন। আপনি এটা খাইতেই পারবেন না। ঠিক আছে? সেম গোস ফর দিস যে আপনি যখন ডেটা পাচ্ছেন, ডেটাকে আপনাকে অবশ্যই প্রিপেয়ার করতে হবে। ডেটা প্রিপারেশন করতে হবে। ডেটা প্রিপারেশন বা এটাকে আমরা বলি ডেটা প্রি প্রসেসিং। ডেটা প্রি প্রসেসিং ছাড়া আপনি সামনের দিকে গেলে আপনার রান্না ভালো হবে না। আপনি এরপরে কি করলেন? মডেলিং এ যাবেন। মডেলিং বলতে আমরা এখানে রান্না করা বুঝাচ্ছি। রান্না করা বুঝাচ্ছি। এখন রান্না করবেন। ঠিক আছে? রান্না করার শেষে আপনি কি করবেন? একটু পরিমাণে ধরে নেন হচ্ছে কি করবেন? ওইটা রান্না করার পরে আপনি যে রান্না করছেন ওইটাকে একটু নিজে টেস্ট করবেন। টেস্ট করার পরে যদি সবকিছু ঠিক থাকে, সবকিছু ঠিক থাকলে দেন হচ্ছে আপনি ওইটা দিয়ে কি করবেন? আপনার ফ্যামিলি নিয়ে খাইতে বসবেন অর্থাৎ ডিপ্লয়মেন্ট এ যাবেন। অর্থাৎ ইভ্যালুয়েশনটাকে আমরা বলছি টেস্ট করা আপাতত। ওকে? সো সেইম প্রবলেম আমরা হচ্ছে
সেম যে প্রসেস এটা হচ্ছে আমরা রিয়েল লাইফে ইউজ করি। ওকে? যে সর্বপ্রথম আপনি আইডেন্টিফাই করলেন আপনার কি সমস্যা, আপনার মাছ খাইতে মন চাইতেছে, সেই অনুযায়ী মাছ কালেক্ট করতে গেলেন। মাছ কালেক্ট করার পরে নিয়ে এসেই খাওয়া যাবে না। এটাকে প্রি প্রসেসিং করতে হবে। সো প্রি প্রসেসিং করলেন, প্রি প্রসেসিং এর পরে রান্না করলেন বা মডেলিং করলেন। এরপরে সেই রান্নাটাকে আগে ইভালুয়েট করলেন। ইভালুয়েট করার পর সবকিছু ঠিক থাকলে আপনার বাচ্চা-কাচ্চা সবার জন্য উপযোগী হলে দেন হচ্ছে আপনি এটা সবার জন্য বেড়ে দিলেন বা ডিপ্লয়মেন্ট এ গেলেন। সো এখন হচ্ছে চলেন আগের স্লাইডে যাই। সো প্রবলেম ডেফিনিশন আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? প্রবলেমকে ডিফাইন করতে হবে যে ধরে নেন আপনি একটা কোম্পানির বিজনেস অ্যানালিস্ট এবং কোম্পানিটা বারবার কি করতেছে? লস করতেছে। এখন লস করতেছে ভালো কথা। তাহলে আপনাকে সর্বপ্রথম এই যে প্রবলেম কিন্তু আপনি ডেফিনিশন পেয়ে গেছেন যে প্রবলেম আইডেন্টিফাই করতে পারছেন যে কোম্পানি লস করতেছে। এখন কোম্পানি কেন লস করতেছে? সেইটা আপনাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, কোম্পানির সেলস রিপোর্ট খারাপ। সো সেলস এর বিগত ৬ মাসের ডেটা আপনি কি করবেন? কালেক্ট করবেন। ডেটা কালেকশন। ওকে? সেই অনুযায়ী ডেটা কালেক্ট করতে হবে। এখন আপনি যদি ৫ বছর আগের ডেটা কালেক্ট করেন তাহলে কিন্তু হবে না। ৫ বছর আগের স্ট্যাটিস্টিক্স বা ৫ বছর আগের মার্কেটের স্ট্যাটিস্টিক্স এখনকার মার্কেটের স্ট্যাটিস্টিক্স সেম না। এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে ডেটা সেট কালেক্ট করতে হবে। এরপর আপনি কি করতে হবে? ওই ডেটাকে ক্লিন করতে হবে। কারণ দেখা যাচ্ছে আপনি যে লাস্ট ৬ মাসের যে ডেটা সেটটা নিয়েছেন, ওই ডেটা সেটের ভিতরে বেশ কিছু আনওয়ান্টেড ডেটা আছে। সেই ডেটাগুলো আপনার দরকার নাই। তাহলে আপনি এটাকে কি করবেন? ক্লিন করবেন। হ্যাঁ? লাইক আপনার যদি ধরে নেন আমি যদি বলি যে আমি চাচ্ছি যে আমার কাছে ১,০০০ টা পেশেন্টের ডেটা আছে। এখন আমি চাচ্ছি ১,০০০ পেশেন্টের ডেটা থেকে আমি জানতে চাচ্ছি কে সুস্থ, কে অসুস্থ। এখন এটার জন্যে পেশেন্টের যে ডেটা আছে সেই ডেটাতে লেখা আছে এখানে ১ম এ একজনের নাম A বা অনিমা আমি ধরে নিচ্ছি। একজনের নাম হচ্ছে লেটস সে আমি বললাম যে আদিব, হ্যাঁ? এভাবে আমি হচ্ছে কয়েকজনের নাম দিলাম। এখন আমি তার হচ্ছে আ জ্বর বা টেম্পারেচার হাবিজাবি সবকিছু দিলাম। দিয়ে আমি একটা মেশিনকে দিলাম যে দেখো তো কি অবস্থা, কে সুস্থ, কে অসুস্থ এটা বের করতে পারো কিনা? এখন আমাকে বলেন তো এই কাজের জন্য কি আমার এই ফার্স্ট কলামের খুব দরকার আছে? মেশিনের কি নাম দেখে খুব একটা জাস্টিফাই করতে পারবে কে অসুস্থ, কে মানে সুস্থ? না। তার মানে এই যে জিনিসটা আপনার বাদ দিয়া লাগতেছে, এই জিনিসটা ইম্পোর্টেন্ট। সো আপনাকে ডেটা ক্লিনিং করতে হয়। ওকে? ডেটা ক্লিনিংটাকে আমরা একটু আগে প্রি প্রসেসিং বলছিলাম। হ্যাঁ? যে আপনি মাছ নিয়ে এসে রান্না করবেন না। আপনার আনওয়ান্টেড জিনিসগুলাকে আপনি ফেলে দিবেন। শুধুমাত্র আনওয়ান্টেড না আরো বেশ কিছু জিনিস আছে এগুলো আপনারা সামনে জানবেন সামনের ক্লাসগুলোতে। সো ডেটা ক্লিনিং। ডেটা ক্লিনিং এর পর আপনি কি করতে হবে? এক্সপ্লোরেটরি ডেটা এনালাইসিস করতে হবে। ইট মিনস আপনি ক্লিন করার পরে আপনাকে দেখতে হবে যে ডেটা ডিস্ট্রিবিউশন কেমন। হ্যাঁ? যে আপনি একটা লেটস সে ডেটা আপনি ডেটা সেট পাইছেন সেই ডেটা সেটটা এরকম। হ্যাঁ? যে এরকম সেলস রিপোর্টের ডেটা সেট এরকম। এটা মিন করবে যে এটা ধরে নিচ্ছি 1st মান্থ, এটা 2nd মান্থ, এটা লাস্ট ৬ মাসের, এটা 3rd মান্থ, 4th, 5th। তাহলে এটা থেকে আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে ফার্স্ট 2 মান্থে যে স্ট্র্যাটেজি ইউস করা হয়েছিল সেই স্ট্র্যাটেজি থেকে বেস্ট রেজাল্ট আসছে। তার মানে এক্সপ্লোরেটরি ডেটা এনালাইসিস থেকে কিন্তু অনেকগুলা আপনি ইন্টারপ্রিটেশন দিতে পারেন যে হ্যাঁ, ফার্স্ট 2 মান্থের যে স্ট্র্যাটেজি ছিল সেইখানে ভালো রেজাল্ট আসছে। সো এইটা এখানে এপ্লাই করে আমাদের প্রেডিক্ট করতে হবে নেক্সট মান্থ গুলাতে কেমন আসে। তাই না? সো এইজন্য কিন্তু আমাদের এই ইডা বা এক্সপ্লোরেটরি ডেটা এনালাইসিসটা ইম্পোর্টেন্ট। এরপর হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। ফিচার ইঞ্জিনিয়ারিংটা আমাদের আপাতত আমরা স্কিপ করতেছি কারণ এটা করতে গেলে অনেক বড় একটা ক্লাস হয়ে যাবে। আপনারা যেটা করতে পারেন, লুপ অ্যান্ড লজিকে যেয়ে আপনি যদি সার্চ দেন যে হচ্ছে যে ডেটা সায়েন্স, ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স ওইটার ভিতরে পুরা প্রসেসটা ১ ঘন্টা ধরে বোঝানো আছে। আমি এখানে সময় নষ্ট না করি। ওকে। সো ফিচার ইঞ্জিনিয়ারিং ধরে নেন আরেকটা ইম্পোর্টেন্ট পোরশন। এখানে এনকোডিং করা হয়। এখানে হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করা হয়। অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের মডেলিং বা রান্না করা। হ্যাঁ, মডেলিং বা রান্না করা। তো ওই যে আমরা বললাম না ১,০০০ পেশেন্ট আমি মেশিনকে দিয়ে বললাম যে দেখো তো এখান থেকে কিছু বের করতে পারো কিনা? মেশিন বের করার চেষ্টা করতেছে। ওই মেশিনটা হচ্ছে এখানে মডেলিং। বিভিন্ন অ্যালগরিদম CNN, RNN, র‍্যান্ডম ফরেস্ট, ঠিক আছে? XGBoost এগুলো সবাই হচ্ছে মডেল একেকটা। সবগুলাতে আমরা কি করলাম? এই প্রি প্রসেস ডেটাটাকে ইনপুট দিলাম। এরপর আমি কি করব? যে আউটপুট আসছে সেটাকে আমরা কি করব? ইভালুয়েট করব। যে আমি এখানে ধরে নিচ্ছি যে আমাদের এখানে ৫ টা মডেলে ইনপুট দিলাম এই ডেটাগুলা। ৫ টা মডেলের ৫ টার ডিফারেন্ট পারফরম্যান্স আসবে। ইভালুয়েশন ফেজ এ আমি কি করব? এগুলোর মধ্যে কে বেস্ট সেটাকে আমি ইভালুয়েট করব। অ্যান্ড আফটার দ্যাট সেটাকে আমি মার্কেটে বা আমি ওই কোম্পানিকে বলব যে ভাই এইটা এখন ডিপ্লয় করেন, এই প্ল্যানে আপনি চলেন, এইটা ডিপ্লয়মেন্ট করেন নেক্সট মান্থ এর জন্য। অ্যান্ড দেন হচ্ছে আমাকে কি করতে হবে? মনিটরিং করতে হবে যে ডিপ্লয়মেন্ট এর পরে কোন অসুবিধা হচ্ছে কিনা। ওকে? সো দিস ইস দ্য ডেটা সায়েন্স প্রসেস। ওকে। সো চলেন সামনের দিকে যাই। অ্যাপ্লিকেশনস অফ ডেটা সায়েন্স। সো এগুলো আমার হয়তোবা আলাদা করে আর বলে দিতে হবে না। আপনারা সবই দেখতে পাচ্ছেন। সো নেক্সট এ যাই আমরা। এবার আমাদের আসি ডেটাবেস। হ্যাঁ? এই যে ডেটা বললাম না? এই ডেটাগুলো আমরা রাখবো কোথায়? ডেটাবেজের দরকার আছে, তাই না? সো চলেন ডেটাবেস দেখি। ইন্ট্রোডাকশন টু ডেটাবেসেস। সো ডেটাবেস কি? A database is an organized collection of data stored electronically. হ্যাঁ? যে অর্গানাইজড কালেকশন। অর্গানাইজড কালেকশন বলতে ধরে নেন আপনার বাসায় একটা বুকশেলফ আছে। এখন এই বুকশেলফে যদি আপনি আমার মতো অগোছালো হন অ্যান্ড অগোছালোভাবে এখানে একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাটেগরির বই রাখেন, আমি আপনাকে যদি এখন একটা বই নিয়ে আসতে বলি, আপনি অবশ্যই বেশি সময় লাগাবেন। যদি আপনি এইটা না করে স্ট্রাকচারালি বইগুলা রাখেন, লাইক অ্যালফাবেটিক অর্ডারে রাখতে পারেন অথবা আপনি ক্যাটেগরি ওয়াইজ রাখতে পারেন যে ফিকশন, নন ফিকশন, ফিকশনের ভিতর বিভিন্ন পার্ট, নন ফিকশনের ভিতর বিভিন্ন পার্ট এভাবে আপনি রাখতে পারেন। তখন আমি আপনাকে যে বই বলব সেই অনুযায়ী আপনি কিন্তু ইজিলি নিয়ে আসতে পারবেন। সো অর্গানাইজ করা একটা ইম্পোর্টেন্ট পার্ট। হ্যাঁ? সো এইভাবে আমরা কি করি? আমরা হচ্ছে ইলেকট্রনিক্যালি ডেটাগুলোকে স্টোর করি। সে ডেটা টেক্সট হইতে পারে, নাম্বার হইতে পারে, ইমেজ, ভিডিওস অ্যান্ড মোর। ওকে? সো এই সিস্টেমটাকে আমরা মূলত বলি হচ্ছে ডেটাবেস। তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? ডেটাবেজেস এই যে একটা ডেটাবেস কিন্তু থাকবে এরকম না। একটা কম্পিউটার বা একটা ইয়াতে মাল্টিপল ডেটাবেস থাকতে পারে। এই মাল্টিপল ডেটাবেস ম্যানেজমেন্টের জন্যে যে সফটওয়্যার বা যে সিস্টেম সেটাকে আমরা বলি হচ্ছে DBMS। Databases are managed by specialized software called a database management system or DBMS which handles storage, রিট্রাইভাল অর্থাৎ আমি তো স্টোর করলাম। স্টোর করার পর আমাকে এটাতে কি করতে হবে? আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে অনুসন্ধান করব। সেটা তখন আমাকে ব্যাক করতে হবে। এটাকে আমরা বলি রিট্রাইভ করা। রিট্রাইভ মিনস পুনরুদ্ধার করা। which handles storage, retrieval and manipulation of data যে আমি কোন একটা ডেটা এখানে রাখছিলাম সেটা এখন আমার ভুল হয়ে গেছে আমি এটাকে একটু বাড়ায় রাখবো। লেটস সে ১০০ ছিল আমি এটাকে ১০০০ করব। সো ম্যানিপুলেশন ও অ্যালাও করে। তো এই পুরা জিনিসটাই হচ্ছে আমাদের ডেটাবেজের কাজ।
আশা করি আমি জিনিসটা বুঝাতে পারছি। এরপর যদি আমরা আসি যে কম্পোনেন্টস অফ এ ডেটাবেস, এগেইন আপনার যদি ডেটাবেস সম্পর্কে ইন ডিটেইলস এ জানতে ইচ্ছা হয় তাহলে লুপ এন্ড লজিকের প্লেলিস্ট একটা আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সের উপরে। এখানে ২৪ টার উপরে ভিডিও আছে। এখান থেকে ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন প্রথম কয়েকটা আপনার লেভেল অনুযায়ী। ওকে। সো কম্পোনেন্টস অফ এ ডেটাবেস। সো সর্বপ্রথম কম্পোনেন্ট কি? অবশ্যই ডেটাবেসে ডেটা থাকবে, তাই না? ডেটা যেকোনো কিছু হতে পারে, নাম্বার হতে পারে, টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, তাই না? সো এটা হচ্ছে ডেটা। স্কিমা। হোয়াট ইস স্কিমা? স্কিমা হচ্ছে রিলেশনশিপ, হ্যাঁ? যে আপনার একটা ডেটাবেসে মাল্টিপল টেবিল থাকে। ঠিক আছে? মাল্টিপল টেবিল থাকে। এরকম মাল্টিপল টেবিল থাকে। একটা টেবিল আরেকটা টেবিলের সাথে কিভাবে কানেক্টেড এই কানেকশন গুলাকে শো করা হয় স্কিমার থ্রুতে। লাইক আমি বললাম যে এখানে একটা টেবিল আছে, একটা কোম্পানির যে এখানে কাস্টমার নামক একটা টেবিল আছে, হ্যাঁ? কাস্টমার ইনফো। মানে কাস্টমার ইনফো টেবিলের ভিতরে কাস্টমার ডিটেইলস আছে। তাহলে এখানে কাস্টমার আইডিও আছে না? হ্যাঁ। তাহলে আমি যখন হচ্ছে ট্রান্সেকশন অর্থাৎ কেউ ধরে নেন কোন একটা প্রোডাক্ট কিনছে, কাস্টমার কোন একটা প্রোডাক্ট কিনছে। তখন আমি শুধুমাত্র তার সকল ডিটেইলস কি জানতে হবে নাকি তার শুধু কাস্টমার আইডি জানলেও হবে? শুধুমাত্র তার কাস্টমার আইডি জানলেই হবে। তাহলে আমি তাকে একটা ট্রান্সেকশন দিয়ে দিতে পারব ট্রান্সেকশন। তাহলে এই টেবিল আর এই টেবিলের মধ্যে কি হয়ে গেল? একটা কানেকশন হয়ে গেল। ওকে? সো এই জিনিসগুলোকে আমরা ইন্টারপ্রেট করি হচ্ছে স্কিমার থ্রুতে ইজিলি বোঝার জন্য। আমি এখানে একটা নিয়ে রাখছিলাম স্কিমার চলে গেছে। সো চলেন আমি আবার দিই স্কিমা। স্কিমা লাইক এই যে দেখেন এগুলো হচ্ছে স্কিমা। বাট এত সুন্দর হয় না, এত ছোট হয় না। স্কিমাগুলা অনেক বড়, বড় হয়। একটা কমপ্লেক্স ডেটাবেস এতটা বেশি স্কিমা ধরে যে আমার এই স্ক্রিনে এই সাইজ ফিগারটা আমি দেখাতে পারব না। ওকে? সো স্কিমা। এরপর হচ্ছে ডিবিএমএস ওই যে টুলস বা যে সফটওয়্যার যেটার থ্রুতে আমরা এগুলোকে কন্ট্রোল করি। কুয়েরি, কুয়েরি অনেক ইম্পোর্টেন্ট একটা টার্ম যে আপনার একটা ডেটাবেস আছে। এটা ধরে নেন আপনার ডিবি ডেটাবেস। এটার ভিতরে আপনি বিভিন্ন ইনফরমেশন সেভ করে রাখছেন। এখন এই ইনফরমেশন গুলো আপনার তো কখনো দরকার হবে, তাই না? এখন আপনার কখনো দরকার হলে আপনি এটাকে চাইবেন। চাওয়ার মানে কি রিট্রাইভ করতে চাইবেন। এখন এই যে আপনি চাইতেছেন হ্যাঁ? চাইতেছেন তাহলে কিভাবে চাইবেন? "হেই ডেটাবেস আমাকে এটা দাও।" ChatGPT এর মতো বলবেন আর আপনাকে দিয়ে দিবে এরকম? আনসার হচ্ছে না। আপনাকে একটা স্ট্রাকচারড নিয়ম মেনে তার কাছে যাইতে হবে। ঠিক আছে? তাকে নিয়ম মেনে কোয়েশ্চেন করতে হবে, কোয়েরি করতে হবে। এই যে নিয়ম মেনে কোয়েরি করা, এটাকে আমরা বলি কোয়েরিজ। ওকে? যে আমরা বললাম যে, "তোমার যে ডেটাবেস আছে, এই ডেটাবেস থেকে কাস্টমার নামক একটা টেবিল আছে। সেই টেবিলে প্রচুর কাস্টমার আছে। শুধুমাত্র আমাকে সেইসব কাস্টমার দাও যাদের কান্ট্রি হচ্ছে USA।" এই জিনিসটা আমাকে ফরমালি বলতে হবে এবং এইভাবে বলতে হবে। একটা ইকুয়াল সাইন আমি দিলাম না। আমি এখানে হচ্ছে অ্যাপোস্ট্রফি দিলাম না। এগুলা করলে আমার এখানে এরর দিবে। আমার কোনো ডেটাবেস আমাকে কোনো কিছু দিবে না। সো এই যে আমাদের ডেটাবেস থেকে কোনো ডেটা রিট্রিভ করা যাবে সেটাকে আমরা হচ্ছে কোয়েরিজ। অ্যান্ড ইউজার হচ্ছে আমরা আপনারা সবাই। ওকে? এরপরে যদি আমরা আসি যে আমরা কেন ডেটাবেস ইউজ করি এটা আমি পড়াবো না। আপনারা একটু দেখে নিবেন পজ করে। এরপরে টাইপস অফ ডেটাবেস, রিলেশনাল ডেটাবেস। রিলেশনাল ডেটাবেস বলতে আমরা যেটা বললাম একটু আগে যে কাহিনী বিভিন্ন টেবিল-মেবিল থাকবে অ্যান্ড এগুলোর মধ্যে রিলেশন থাকবে। এটাকে আমরা বলছি রিলেশনাল ডেটাবেস। অর্গানাইজ ডেটা ইন্টু টেবলস অফ রোজ অ্যান্ড কলামস, queried with SQL। SQL এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ? আইডিয়াল ফর স্ট্রাকচারড ডেটা অ্যান্ড ক্লিনার রিলেশনশিপ। তাহলে এটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস। যেমন MySQL, PostgreSQL, Oracle, SQL সার্ভার এরা সবাই কি রিলেশনাল ডেটাবেস। NoSQL বা No Structured Query Language Databases handle unstructured and semi-structured data। তাহলে এখানে কেন স্ট্রাকচারড? কারণ হচ্ছে এইখানে কি? এখানে হচ্ছে স্ট্রাকচারড যে ডেটাগুলো আছে লাইক আমরা তো শুরুতেই বললাম স্ট্রাকচারড ডেটা কারা? তাদেরকে রাখি। আর আনস্ট্রাকচারড NoSQL ডেটাবেস কি? NoSQL ডেটাবেস যেখানে আমরা সেমি স্ট্রাকচারড বা আনস্ট্রাকচারড ডেটাগুলোকে রাখি লাইক ইমেজ, হ্যাঁ, ভিডিও বা আদার্স যেগুলো আছে সো বা ডকুমেন্টস এগুলোকে আমরা এখানে NoSQL এ রাখি। এবং NoSQL এর উদাহরণ কি? MongoDB, Cassandra and DynamoDB অ্যান্ড আরো আছে। ওকে? সো চলেন সামনের দিকে যাই। টাইপস অফ ডেটাবেস এখানে আরো বেশ কিছু টাইপ আছে। ডিস্ট্রিবিউটেড বলতে একটা জায়গায় না মাল্টিপল জায়গায় ডিস্ট্রিবিউটেড করা আছে ডেটাবেসগুলা, ডেটা সার্ভারগুলা। ওকে? সো ক্লাউড গ্রাফ এগুলো আমি আর এখানে আলাদাভাবে পড়াচ্ছি না। খুবই সামান্য, সামান্য করে দেখলে আই থিংক এনাফ, মোর দ্যান এনাফ। ওকে? ওকে। সো যদি এগেইন কারো সমস্যা থাকে তাহলে আমি এগেইন আপনাকে সাজেস্ট করতেছি ওই প্লেলিস্টে গেলে আপনি এইগুলা সম্পর্কে অনেক ইন ডিটেইলস এ একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। ওকে? আচ্ছা। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস, ডিবিএমএস এ কি হচ্ছে? ডিবিএমএস ইস আ সফটওয়্যার ডিজাইনড টু এফিশিয়েন্টলি ম্যানেজ, অর্গানাইজ অ্যান্ড হ্যাঁ, এটা তো আমরা একটু আগে বললাম যে এটা একটা সিস্টেম যেটার থ্রুতে আমরা কি করি? ডেটাবেসে ডেটা রাখি অ্যান্ড আমাদের যখন প্রয়োজন হয় সেই ডেটাকে আমরা স্ট্রাকচারড ওয়েতে কোয়েরি করে আমাকে ডেটাবেস সেটা দিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের ডিবিএমএস এবং পুরো জিনিসটাকে হ্যান্ডেল করে কে? ডিবিএমএস। এরপর যদি আমরা নেক্সটে যাই, নেক্সটে কি বলছে? রিয়াল লাইফ ইউজ অফ ডেটাবেস কোথায়, কোথায় থাকে? অবশ্যই ব্যাংকে থাকবে, ই-কমার্স, হেলথ কেয়ার, ট্রান্সপোর্টেশন, এডুকেশন, সোশ্যাল মিডিয়া সবারই ডেটাবেস আছে। অ্যান্ড ডেটা হচ্ছে আমাদের এখনকার সবচেয়ে ভয়ংকর অস্ত্র। এরপর আমাদের আসা হচ্ছে মোস্ট অ্যাওয়েটিং পার্ট বিগ ডেটা। সো বিগ ডেটা নাম শুনে মনে হচ্ছে অনেক বড় ভাই, ডেটার বড় ভাই, তাই না? সো বিগ ডেটা কি? বিগ ডেটা describes extremely large data set that cannot be easily managed, processed or analyzed using traditional data processing tools। একটু আগে আমি আপনাদের একটা ডেটা সেট দেখিয়েছিলাম, অনেক ছোট একটা ডেটা সেট কম্পারেটিভ টু বর্তমান যে সিচুয়েশনস গুলো আছে সেগুলোর থেকে মাত্র ১০০ বা ১৫০ জিবির একটা ডেটা সেট যেখানে ১০০ জন পেশেন্টের ইনফরমেশন আছে এবং প্রত্যেকজন পেশেন্টের ইনফরমেশন ১ জিবি করে বা ১.৫ জিবি করে আছে। বাট কনসার্নিং পয়েন্ট যেটা মানে সারপ্রাইজিং জিনিস যেটা সেটা হচ্ছে পুরা ডেটা সেটটা হচ্ছে একটা এক্সেল ফাইল বা আমরা এখানে ডিকম ফাইল বলে থাকি, হ্যাঁ? ডিকম ফাইল। সো বিষয়টা হচ্ছে এই ফাইলগুলো আমি যেটা বললাম, এই ফাইলগুলো আপনি চাইলেই কি করতে পারবেন না? আপনি চাইলেই হচ্ছে আপনার আ এক্সেল ফাইল বা সিএসভি রিডার বা এগুলা দ্বারা আপনি এগুলাকে খুলতে পারবেন না। কারণ এগুলা কি? এগুলা সেই বিগ ডেটা, এক্সট্রিমলি লার্জ ডেটা সেট দ্যাট ক্যান নট বি ইজিলি ম্যানেজড। ইজিলি ম্যানেজ করতে পারবেন না। ইজিলি প্রসেস করতে পারবেন না, এনালাইজ করতে পারবেন না। ইউজিং ট্র্যাডিশনাল ডেটা প্রসেসিং টুলস আপনাকে অন্য একটা ওয়েতে এগুলাকে হ্যান্ডেল, ম্যানেজ অ্যান্ড কি করতে হবে? প্রসেস করতে হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের বিগ ডেটা। ইটস নট জাস্ট অ্যাবাউট দ্য সাইজ অফ দ্য ডেটা। এর সাথে আমাদের আরো ৫ টা টার্ম আছে। হ্যাঁ? একটু পরে আমরা দেখব 5 V's অফ বিগ ডেটা। ঠিক আছে? সো Facebook, Google, সোশ্যাল প্ল্যাটফর্ম এগুলো সবাই হচ্ছে বিগ ডেটা। সবাই বিগ ডেটা ইয়ে করে। 4 পেটাবাইট। আপনি কখনো পেটাবাইট টার্ম শুনছেন? যেটা এভরি ডে হচ্ছে এখানে জেনারেট করা হয়। টেরাবাইট পর্যন্ত আপনি শুনছেন। পেটাবাইট কি শুনেছেন? সম্ভবত 1024 টেরাবাইট সম্ভবত হচ্ছে যে ১ পেটাবাইট। হ্যাঁ?
1024 টেরাবাইটে 1 পেটাবাইট। তাহলে 4 পেটাবাইট ডেটা প্রত্যেকদিন চলছে জেনারেট হচ্ছে। সো চলেন তো পেটাবাইট কি আগে দেখে আসি। পেটাবাইট টু টিবি। হ্যাঁ, 1024 বা 1000 টেরাবাইটে 1 পেটাবাইট। তাহলে দেখেন কত ম্যাসিভ অ্যামাউন্ট এর ডেটা Facebook পার ডে জেনারেট করতেছে এবং সেগুলোকে স্টোর করতেছে। ওকে? এরপর যদি আমরা যাই 5 V's অফ বিগ ডেটা। বিগ ডেটার সাথে ৫ টা ভি কানেক্টেড। প্রথমটা হচ্ছে ভলিউম। দ্য শিয়ার সাইজ অফ ডেটা whether it's large enough to be considered big data in the first place। যে আমাদের ডেটা সেট যদি এনাফ পরিমাণে লার্জ হয় ভলিউমে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? বিগ ডেটা বলতে পারি। ভেলোসিটি। ভেলোসিটি বলতে আমাদের ডেটা ট্রান্সমিশন স্পিডকে আমরা বোঝাচ্ছি। দ্য স্পিড at which new data is generated, streamed and must be processed to keep up with demand. It means ভেলোসিটি আমরা কোন কেসকে বলব? লেটস সে আমি ঢাকা শহরে ট্রাফিক এনালাইসিস এর জন্য বিভিন্ন গুরুত্ব পয়েন্টে বেশ কিছু হাই পিক্সেলের ক্যামেরা আমি এখানে লাগাইলাম। আর এই হাই পিক্সেলের ক্যামেরা আমি কি করব? আমি হচ্ছে একটা বিশাল অফিসে বসে আছি। হাই পিক্সেল অফিস আমি হচ্ছে ক্যামেরাটাকে কি করব? আমার অফিসের সাথে কি করব? ক্যামেরাকে বলব, "তুমি ডেটাটা এখানে ট্রান্সমিট করো।" তাহলে হাই পিক্সেলের বা হাই রেজোলিউশন এর ক্যামেরা যদি হয়, তাহলে এখানে প্রত্যেক সেকেন্ডে বা প্রত্যেক মিনিটে যে পরিমাণে ডেটা জেনারেট হচ্ছে, সেই পরিমাণ ডেটা প্রপার টাইমে আমার কাছে আসতেছে কিনা এটাও কিন্তু একটা ম্যাটার এবং এটাকে আমরা বলছি ভেলোসিটি। The speed at which new data is generated, streamed and must be processed to keep up with demand. ওকে? সো এটা আমরা বলছি ভেলোসিটি। এগুলো সবগুলোর উদাহরণ আমরা দেখব। কারণ আমি এটা ChatGPT থেকে একটা জেনারেট করে রাখছি আপনাদের জন্য। কারণ এইটা থেকে মাস্ট কোয়েশ্চেন আসে। হ্যাঁ? এন্ড এগুলো হচ্ছে জাস্টিফিকেশন চায় আপনার। আমি একটু পরে দেখাচ্ছি। ভ্যারাইটি। ভ্যারাইটি বলছে দ্য মেনি ফর্মস ডেটা, টেক্সট স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড ফ্রম টেক্সট টু ভিডিও টু সেন্সর ফিডস। হ্যাঁ? ভ্যারাইটি থাকতে হবে এটার ভিতরে। ভেরাসিটি। ভেরাসিটি বলতে আমরা বুঝাচ্ছি দ্য ইনকনসিস্টেন্সি অ্যান্ড আনসার্টেনিটি ইন ডেটা, কোয়ালিটি অ্যান্ড অ্যাকুরেসি দ্যাট আর হার্ড টু ফুললি কন্ট্রোল। নয়েজি ডেটা যদি হয়, আনভেরিফাইড সোশ্যাল মিডিয়া ডেটা, এরা সবাইকে ভেরাসিটির মধ্যে পড়তেছে। আপাতত অ্যাম্বিগুয়াস লাগতেছে, এক্সাম্পল দিলে বুঝে যাবেন। ভ্যালু, যে আপনি যেটা করতেছেন এটার কি অ্যাকচুয়ালি ভ্যালু আছে কিনা? ডেটা ইজ অনলি ওর্থ, এই ডেটা তখনই হচ্ছে যে মানে আমি একটা ৫ টেরাবাইটের ডেটা নিয়ে আসলাম বাট ভ্যালুলেস, তাহলে কিন্তু আমার অ্যাকচুয়ালি লাভ নাই। ওকে? সো এরপর যদি আমরা হচ্ছে আমাদের এক্সাম্পল গুলোতে যাই, তাহলে আই থিংক এগুলো আপনি ভালোমতো রিলেট করতে পারবেন। ভলিউম মানে হাউ মাচ ডেটা, ভেলোসিটি মানে কত স্পিডে ডেটা জেনারেট হচ্ছে এন্ড প্রসেস করা হচ্ছে। ভ্যারাইটি মানে হচ্ছে কত টাইপের ডেটা আছে। ভেরাসিটি মানে হচ্ছে ট্রাস্টওয়ার্দি কিনা বা অ্যাকুরেট কিনা। যে আপনার ডেটা সোর্স থেকে ডেটা এখানেও আসতে ডেটা ডিস্টর্ড হয়ে গেছে কিনা, নয়েজ এড হইছে কিনা, এটা হচ্ছে ভেরাসিটি। ভ্যালু, হোয়াট ভ্যালু ইউজফুল বেনিফিট ক্যান ইউ গেট ফ্রম দ্য ডেটা। যে ডেটা আমরা যেটা বললাম এটা কি অ্যাকচুয়ালি মানে ভ্যালুয়েবল কিনা। ওকে? সো চলেন হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার সিস্টেম নিয়ে একটা উদ্দীপক পড়ি। A large hospital collects thousands of patients' medical records every day. These include X-ray and MRI images, doctor's note, laboratory reports, prescriptions, heart rate readings from monitoring devices, and patient information. The hospital analyzes the data to predict disease and improve treatment. So এই কাজের জন্য আমাদের 5B interpret বা justify করতে বলছে। So ভলিউম অবশ্যই হাই ভলিউম ডেটা তারা প্রত্যেকদিন কালেক্ট করে। The hospital stores a huge amount of patient records. So এটা হচ্ছে ভলিউমকে পাস করতেছে। এবার আসে ভেলোসিটি। পেশেন্ট মনিটরিং, এখানে দেখেন এক্স-রে এটা কি ভেলোসিটি? না। এমআরআই ভেলোসিটি? না। ডক্টর নোট ভেলোসিটি? না। ল্যাবরেটরি রিপোর্ট ভেলোসিটি? না। কারণ এগুলো সবাই স্ট্যাটিস্টিক। সরি, এগুলো সব হচ্ছে স্ট্যাটিক, তাই না? প্রেসক্রিপশন? না। হার্ট রেট রিডিং ফ্রম মনিটরিং ডিভাইসেস, দেখেন এটা কিন্তু লাইভ, তাই না? লাইভ। তার মানে কত স্পিডে ডেটাগুলো জেনারেট হচ্ছে এন্ড কত স্পিডে ট্রান্সমিট করা হচ্ছে এটা কিন্তু এখানে ম্যাটার করে। সো পেশেন্ট মনিটরিং ডিভাইসেস কন্টিনিউয়াসলি জেনারেট ডেটা সাচ অ্যাজ হার্ট রেট অ্যান্ড অক্সিজেন লেভেল অ্যান্ড ভেলোসিটির ক্ষেত্রে আমরা কি বলছিলাম? হাউ ফাস্ট ইজ ডেটা জেনারেটেড অর প্রসেসড। সো বাকিগুলোকে কি আপনি এটা দ্বারা ডিফাইন করতে পারতেছেন? না। পারতেছেন কোনটা? এই জিনিসটাকে, এই কেসটাকে। সো এটা হচ্ছে ভেলোসিটির মধ্যে যাচ্ছে। ভ্যারাইটি, এখানে ভ্যারাইটি অফ ডেটা আছে না? এক্স-রে এক ধরনের ডেটা, এমআরআই এক ধরনের ডেটা, ডক্টরের নোট এক ধরনের ডেটা, ল্যাবরেটরি রিপোর্টস এক ধরনের, এখানে হার্ট রেট রিডিং এক ধরনের। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের এখানে ভ্যারাইটিও আছে আমাদের এই সিনারিওতে। ভেরাসিটি, ভেরাসিটি বলতে আমরা বলছি সাম রেকর্ড মে কন্টেইনস ইনকারেক্ট মেজারমেন্ট। লাইক আমি যদি বলি যে লেটস সে ডক্টরস এর যে নোট এখানে কোনো একটা কিছু মিস হয়ে গেছে। ল্যাবরেটরি রিপোর্টস, অথবা আমি ধরে নিচ্ছি যে আমাদের এক্স-রে ইমেজে কোনো এক্সট্রা একটা দাগ বা আর্টিফ্যাক্ট চলে আসছে ট্রান্সমিশনের সময় বা আমি যখন এটাকে স্ক্যান করছি তখন। সো এই যে এরর সেটাকে আমরা বলছি ভেরাসিটি। ওকে? যে ট্রাস্টওয়ার্দিনেস আছে কিনা। হ্যাঁ, এখানে এটা ম্যাটার আছে। ভ্যালু, অবশ্যই এটার ভ্যালু আছে, তাই না? এটার ভ্যালু আছে। কারণ কি? কারণ হচ্ছে তারা ডিজিজ প্রেডিকশন অ্যান্ড ইমপ্রুভ ট্রিটমেন্ট এর কাজ করবে এই ডেটাগুলা দিয়ে। সো এখানে 5 দিয়ে জাস্টিফাই করা পসিবল হচ্ছে। এরপর যদি আমরা যাই Facebook, এটা বাদ দিয়ে আমরা ই-কমার্স সাইটের ক্ষেত্রে যদি দেখি, এটা দেখে আমরা এটা শেষ করব। বাকিগুলো আমি এখানে শো করব, আপনারা স্ক্রিনশট নিয়ে নিবেন। ওকে? বা আমি এটা আপনাকে পিডিএফ দিয়ে দেব। ওকে, ই-কমার্স ওয়েবসাইট। সাপোজ অ্যান অনলাইন শপিং কোম্পানি receives millions of product searches, purchases, reviews, clicks, and payment transactions. It analyzes this data to recommend products and understand customer behavior. So in this case, কি হচ্ছে? মিলিয়নস অফ সার্চ আছে, পারচেজ আছে, রিভিউ আছে, ক্লিক আছে, পেমেন্ট ট্রান্সেকশন আছে, হাবিজাবি সবকিছু আছে। এবং আমাকে ৫ টা দিয়ে এখানে জাস্টিফাই করতে হবে। ভলিউম, হিউজ পরিমাণে ইনফরমেশন, সো ভলিউম হাই। ভেলোসিটি, এখানে কি প্রত্যেক আ সেকেন্ডের কথা চিন্তা করেন তো কত হাই পরিমাণে, কত পরিমাণে এখানে ক্লিক হচ্ছে, কত পরিমাণে সার্চ হচ্ছে, পারচেজ হচ্ছে। সো ভেলোসিটিও এখানে কি করতেছে? ম্যাটার করতেছে রিয়াল টাইম। রিয়াল টাইম যে কেস সেখানে ম্যাটার করতেছে। ভ্যারাইটি, এখানে কি ভ্যারাইটি আছে? দেখি তো একটু সার্চেস, পারচেজেস।
রিভিউস এর ক্ষেত্রে দেখেন, রিভিউস এর ক্ষেত্রে যখন আপনি এই ডেটাটাকে কালেক্ট করবেন, তখন রিভিউ এর ভিতরে ইমেজ আসতে পারে, ভিডিও আসতে পারে অথবা সে টেক্সটও করতে পারে। ঠিক আছে? এবং ট্রান্সেকশনকেও তো আপনি রেকর্ড করবেন। সো ট্রান্সেকশনকে যখন রেকর্ড করবেন এটা কিন্তু একটা স্ট্রিং হিসেবে রেকর্ড হচ্ছে। ঠিক আছে? সো সবাই হচ্ছে কি বিভিন্ন ধরনের ডেটা আসতেছে। সো ভ্যারাইটি আছে। ভেরাসিটি, ভেরাসিটির চান্স কম যদি হ্যাঁ, ভেরাসিটির চান্স কম বাট এখানে একটা জিনিস হচ্ছে ফেক রিভিউ। যদি কেউ ফেক রিভিউ দেয় সেটা কিন্তু আমাদের এখানে ট্রাস্টওয়ার্দিনেসকে কোয়েশ্চেন করতেছে। ঠিক আছে? ইনকারেক্ট প্রোডাক্ট ইনফরমেশন, ডুপ্লিকেট রি-অর্ডারস, ঠিক আছে? এগুলা। সো ভ্যালু, অবশ্যই এটা আমাদের ভ্যালু আছে এটার। কারণ এই ডেটা এনালাইসিস করে আমি নেক্সট মান্থের টার্গেট ফিক্স করতে পারব। ওকে? সো ২ নাম্বারটার একটা স্ক্রিনশট নিয়ে নেন পজ করে। ৩ নাম্বারেরটা দেখালাম। ৪ নাম্বারের একটা নিয়ে নেন। ৫ নাম্বারটা ইউনিভার্সিটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে নেন। আই থিংক এনাফ। অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনারা এটারও একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওকে? আচ্ছা। এরপরে যদি আমরা যাই, আমরা হচ্ছে স্লাইডে ব্যাক করি। আমরা 5V দেখলাম, 5V থেকে কোয়েশ্চেন আসে। অ্যান্ড আপনারা যদি চান আপনারা হচ্ছে প্রিভিয়াস সেমেস্টারের কোয়েশ্চেন দেখতে পারেন অথবা ডেটা সায়েন্সের কোয়েশ্চেন দেখতে পারেন। ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স আইডিয়াস এই সাবজেক্টের কোয়েশ্চেনে এই ধরনের কোয়েশ্চেন করা হয়ে থাকে যে 5V একটা সিনারিও থাকে, সেই সিনারিও থেকে 5V জাস্টিফাই করো। ওকে? বিগ ডেটা অ্যানালাইটিক্স। সো বিগ ডেটাকে কি করতে হবে? এনালাইসিস করতে হলে আমাদের কয়েকটা ওয়ে আছে। ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, ডায়াগনস্টিক, প্রেডিক্টিভ অ্যান্ড প্রেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ বলতে আমরা কি বুঝাচ্ছি? ডেসক্রিপটিভ দ্বারা আমরা বুঝাচ্ছি আমাদের পাস্ট ডেটাকে কি করব? এনালাইসিস করব অ্যান্ড বর্তমান অবস্থাকে আমরা মানে বর্তমান অবস্থা আমরা প্রেডিক্ট করব। ওকে? সো সামারাইজেস পাস্ট ডেটা টু আন্ডারস্ট্যান্ড দ্য কারেন্ট স্টেট। বর্তমানে কি অবস্থায় আছে এটার জন্য প্রিভিয়াস ডেটাকে কি করা? যাচাই করা। মানে প্রিভিয়াস ডেটাকে এনালাইসিস করা। ডায়াগনস্টিক বলতে আমরা যেটা বুঝাচ্ছি একটু আগে আমরা যেটা দেখলাম যে কোম্পানি ফেইল করতেছে। হ্যাঁ? কোম্পানি ফেইল করতেছে আস্তে, আস্তে। সো কেন ফেইল করতেছে? এইটাকে খুঁজে বের করা হচ্ছে আমাদের এখানকার ডায়াগনস্টিক। হোয়াই ডিড ইট হ্যাপেন? কেন এটা হইছে? ওকে? ইনভেস্টিগেট রুট কজেস বিহাইন্ড অবজার্ভড প্যাটার্নস ইউজিং ড্রিল ডাউন অ্যানালাইসিস অ্যান্ড ডেটা মাইনিং। অথবা আপনি চিন্তা করতে পারেন যে এইখানে অনেক ভালো পারফর্ম করছে। কেন করছে? ওকে, এইটা হচ্ছে আপনার এখানকার একটা সরি এটা এখানে না, এটা হচ্ছে আমাদের প্রেসক্রিপশন এ বা প্রেসক্রিপটিভ এ যাবে। বাট আমাদের যে ইস্যু বা ড্যামেজ হইছে এটা থেকে রিকভার করার জন্য যে এনালাইসিস সেটা হচ্ছে ডায়াগনস্টিক। প্রেডিক্টিভ বলতে হচ্ছে ইন নিয়ার ফিউচার কি হইতে পারে? আমাদের প্রিভিয়াস ডেটাগুলোকে এনালাইসিস এর মাধ্যমে এটা বলতে হবে। হোয়াটস লাইকলি টু হ্যাপেন। আর প্রেসক্রিপটিভ বলতে আমার ভবিষ্যতের এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য আমার কি করা উচিত? এটা হচ্ছে প্রেসক্রিপটিভ। ওকে? অর্থাৎ রিকমেন্ডেশন। এবং একটা বিজনেস অ্যানালিস্ট এইগুলা কাজই জেনারেলি করে থাকে একটা সিস্টেমের বা একটা কোম্পানির। এরপর আমাদের ডেটা ভিজুয়ালাইজেশন ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে আমি তেমন কিছু বলব না। আপনারা অনেক কিছু জানেন এখান থেকে। বার চার্টের মাধ্যমে ডেটা ভিজুয়ালাইজ করতে পারি, পাই চার্টের মাধ্যমে করতে পারি, লাইন গ্রাফস এর মাধ্যমে করতে পারি, স্ক্যাটার প্লটের মাধ্যমে করতে পারি, বক্স প্লট এগুলো আপনাদের কাছে নতুন। এগুলো সম্পর্কে আমরা আপাতত আলোচনা না করি। সো আপনারা জাস্ট এই কয়েকটা পয়েন্ট মনে রাখলে আই থিংক মোর দ্যান এনাফ আপনাদের এক্সামের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি। সো আমাদের আজকের স্লাইড সম্ভবত এখানেই শেষ। হ্যাঁ, এখন আমরা হচ্ছে কই যাবো? আমরা হচ্ছে নলেজ চেকে যাবো যে আমরা কতটুকু শিখতে পারছি। ওকে? সো চলেন এই পোরশনটাতে আমরা জাম্প করি। ওকে? সো চলেন দেখি এখানে আমাদের কি বলছে? আমাদের এখানে বলছে যে which type of data includes JSON and XML ফাইল? মনে আছে একবার শুরুতে পড়ছিলাম স্ট্রাকচারড, আনস্ট্রাকচারড, সেমি স্ট্রাকচারড, স্প্যাশাল ডেটা, টাইম সিরিজ ডেটা, তাই না? সো কোনটা হবে? কমেন্ট করেন। ওকে, এখানে এটা হবে কি? সেমি স্ট্রাকচারড। এরপরে which type of data includes JSON এটা আমাদের এখানে বলে দিছে। কেন সেটা বলে দিছে। Which view of big data refers to the inconsistency and uncertainty in a data set? Inconsistency অথবা uncertainty অর্থাৎ accuracy বা trustworthiness কোনটার কাজ ছিল? মনে আছে? Veracity। ভ্যারাসিটি। এরপরে যদি দেখেন, a hospital wants to know why patient readmission spiked last quarter. রিঅ্যাডমিশন কেন হচ্ছিল? অনেক স্পাইক করছিল। কেন? সো এই ধরনের এনালাইসিসকে আমরা কি বলি? আমরা এগুলোকে বলি হচ্ছে ডায়াগনস্টিক এনালাইসিস। ডায়াগনস্টিক এনালাইসিস। সো দ্যাটস অল ফ্রম আস। আশা করি জিনিসগুলো আপনারা এনজয় করছেন। আমি এটা হচ্ছে স্লাইডটা আমার ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটে। নিচে ডেসক্রিপশন এন্ড কমেন্টে লিংক দেওয়া থাকবে। ওইখান থেকে অ্যাক্সেস করে নেবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।